হ্যালো বন্ধুরা, আমার নাম শেলিনা আক্তার শিলা। আমি বাংলাদেশের একজন মেয়ে। চলে আসলাম তোমাদেরকে মজা দেওয়ার জন্য নতুন আরও একটি গল্প নিয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটি বলবো সেটি আমার মামাকে নিয়ে। বন্ধুরা, তখন আমার বয়স মাত্র ১৯ বছর। শীতের ছুটিতে আমি মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মামার বাড়ি আমাদের গ্রাম থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে। ছোটবেলা থেকেই সেখানে গেলে খুব আনন্দ হতো। মামা ফরিদ মিয়া আর মামি সবসময় আমাকে খুব আদর করতেন। কিন্তু সেই শীতে মামার বাড়িতে বেড়াতে গেলে মামা আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। বন্ধুরা, মামার বাড়িতে বেড়াতে যাওয়ার পর প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া, আড্ডা, গল্পগুজব সবকিছু আনন্দে ভরা ছিল। কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম মামা ফরিদ মিয়া যেন একটু অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছেন। তিনি বারবার আমাকে আলাদা করে ডেকে নিচ্ছেন, কখনো একা কথা বলছেন, আবার কখনো এমন কিছু প্রশ্ন করছেন যা আমার কাছে অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল তার ভেতরে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। প্রথম রাতেই আমার সন্দেহ আরও বেড়ে গেল। সেদিন গভীর রাতে হঠাৎ শুনতে পেলাম আমার ঘরের সামনে কেউ হাঁটাহাঁটি করছে। পায়ের শব্দ খুব স্পষ্ট শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল তিনি দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আমি ভয়ে দরজা আরও শক্ত করে বন্ধ করে দিলাম। ভেতরে ভেতরে মনে হচ্ছিল হয়তো মামা খারাপ কিছু করতে চাইছেন। ভয়ে চোখে ঘুম আসছিল না। পরের দিন সকালে মামাকে স্বাভাবিক হাসিখুশি মুখে দেখেই আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। রাতে যাকে আমি ভয় পেয়েছিলাম, সকালে তিনি যেন অন্য মানুষ। কিন্তু আমার ভেতরে ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছিল। বিশেষ করে মামি তখন অসুস্থ থাকায় মামা আমাকে নানা কাজে সাহায্য করতে বলছিলেন। কখনো মনে হচ্ছিল তিনি ইচ্ছে করেই আমাকে বেশি দায়িত্ব দিচ্ছেন। তৃতীয় রাতে একটি ঘটনার পর আমার ভয় আরও বেড়ে গেল। সেদিন হঠাৎ দেখি মামা চুপচাপ আমার ঘরে ঢুকলেন। আমি ভয়ে বিছানায় উঠে বসলাম। কিন্তু তিনি কোনো কথা না বলে শুধু জানালাটা বন্ধ করে আবার বেরিয়ে গেলেন। তার এই আচরণ আমাকে আরও বেশি সন্দেহে ফেলে দিল। মনে হচ্ছিল মামা ইচ্ছে করেই আমাকে বিভ্রান্ত করছেন। এরপরের দিনগুলোতে মামার আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল। তিনি আমাকে নানা ধরনের প্রশ্ন করতে শুরু করলেন, রাতে ভালো ঘুম হয় কিনা, কোনো স্বপ্ন দেখি কিনা, কোনো অদ্ভুত ছায়া চোখে পড়ে কিনা। তার প্রশ্নগুলো শুনে মনে হচ্ছিল তিনি যেন আমার ভেতরের কোনো লুকানো গোপন বিষয় খুঁজে বের করার চেষ্টা করছেন। একদিন দুপুরে আমি মামার ঘরে ঢুকে দেখি তিনি কিছু কাগজপত্র পড়ছেন। সেখানে অদ্ভুত সব চিহ্ন আঁকা, কিছু নাম লেখা ছিল। আমি ভয় পেয়ে চমকে উঠলাম। মামা হঠাৎই কাগজগুলো লুকিয়ে ফেললেন আর বললেন, এসব তোর দেখার জিনিস না। তার এই কথায় আমার সন্দেহ আরও গা হয়ে গেল। মনে হচ্ছিল মামার মধ্যে সত্যিই কোনো অন্ধকার রহস্য আছে। রাত যতই গভীর হচ্ছিল আমি ততই অস্থির হয়ে উঠছিলাম। বারবার মনে হচ্ছিল কেউ আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। অনেক সময় মনে হতো দরজার পাশে কারো ছায়া দেখা যাচ্ছে। আমার ভেতরে ভেতরে ভয় আর সন্দেহ জমতে লাগল। আমি ভাবতে শুরু করলাম, মামা হয়তো আমার কাছ থেকে কিছু গোপন করছেন, আর সেই গোপন জিনিস হয়তো আমার জন্য ক্ষতিকর। সেই রাতের অদ্ভুত ঘটনার পর আমি পুরোপুরি অস্থির হয়ে উঠলাম। মনে হচ্ছিল মামা ফরিদ মিয়ার মধ্যে এমন কিছু আছে যা আমি বুঝতে পারছি না। তিনি কেন বারবার আমার ঘরের সামনে আসেন? কেন হঠাৎ ঘরে ঢুকে শুধু জানালা বন্ধ করে বেরিয়ে যান? আমি প্রতিটি মুহূর্তে বিভ্রান্ত হয়ে যাচ্ছিলাম। পরদিন সকালে মামার মুখে আবারও স্বাভাবিক হাসি দেখলাম। তিনি যেন কিছুই ঘটেনি এমনভাবে আমার সাথে কথা বললেন। কিন্তু আমার সন্দেহ কিছুতেই কমছিল না। তার চোখের দিকে তাকালে মনে হচ্ছিল তিনি যেন ভেতরে ভেতরে কিছু লুকিয়ে রেখেছেন। মামি অসুস্থ থাকায় বাড়ির অনেক কাজ আমাকে করতে হচ্ছিল, কিন্তু মামার আচরণে এক ধরনের গোপন চাপ অনুভব করছিলাম। সেদিন দুপুরে মামা আমাকে হঠাৎ জিজ্ঞেস করলেন, রাতে কি ঘুম ভাঙে তোর? কোনো অদ্ভুত স্বপ্ন দেখিস? আমি ভয়ে কিছু না বলে চুপ করে রইলাম। তার প্রশ্ন শুনে আমার ভেতরে কাঁপুনি ধরে গেল। মনে হচ্ছিল তিনি হয়তো আমার ভেতরে লুকানো কোনো গোপন বিষয় জানেন। সন্ধ্যার পর আবারও এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি উঠোনে বসে আকাশ দেখছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম মামা চুপচাপ দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন।
তার সেই দৃষ্টি এত গভীর আর রহস্যময় ছিল যে আমি কেঁপে উঠলাম। মনে হচ্ছিল তিনি আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছেন। আমি তাড়াতাড়ি ভেতরে চলে এলাম। রাত বাড়তে থাকল। আমি ঠিক করলাম আজ আর ভয় পাব না, বরং মামার রহস্য নিজের চোখে ধরব। আমি বিছানায় শুয়ে ভান করলাম যে ঘুমিয়ে গেছি। কিছুক্ষণ পরেই শুনলাম ধীরে ধীরে পায়ের শব্দ এগিয়ে আসছে। দরজার সামনে এসে শব্দ থেমে গেল। আমি চোখ আধখোলা রেখে দেখলাম মামা আসলেই দরজার কাছে দাঁড়িয়ে আছেন। তিনি ধীরে ধীরে দরজায় হাত রাখলেন, তারপর খুব নিচু গলায় কিছু শব্দ বললেন। মনে হচ্ছিল তিনি প্রার্থনা করছেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এতক্ষণ যাকে সন্দেহ করছিলাম তার এই আচরণে আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। যদি তিনি আমাকে ক্ষতি করতে চাইতেন তবে কেন প্রার্থনা করবেন? সকালে ঘুম ভাঙতেই আরেকটি বিস্ময়কর জিনিস ঘটল। আমার বালিশের পাশে ছোট্ট একটি কাপড়ের থলি পেলাম। ভেতরে কিছু লেখা কাগজ আর ছোট দানার মতো কিছু ছিল। আমি ভয়ে তাড়াতাড়ি সেটা লুকিয়ে রাখলাম, কিন্তু মনে হচ্ছিল মামাই সেটা রেখেছেন। কেন রেখেছেন? এটা কি সুরক্ষার জন্য নাকি অন্য কিছু? সেই মুহূর্তে আমার ভেতরে ভয় আর কৌতূহল মিশে গেল। আমি ঠিক বুঝতে পারছিলাম না মামা আসলে কি করছেন। তিনি কি সত্যিই আমাকে আঘাত করতে চাইছেন, নাকি অদৃশ্য কোনো রহস্য থেকে আমাকে বাঁচাতে চাইছেন? আমার সন্দেহ যেন আরও গা হয়ে উঠল। পরের কয়েকদিনে আমি আরও সতর্ক হয়ে উঠলাম। রাতে যখন ঘুমোতে যেতাম তখন দরজার পাশে যে কোনো শব্দে আমি ভয়ে জেগে যেতাম। কিন্তু সেদিন আমি ঠিক করলাম আর ভয়ের কাছে হারব না। আমি সিদ্ধান্ত নিলাম যদি আবার মামা রাতে আসে আমি নিজেই দেখব তিনি কি করছেন। সেই রাতেই আমি নজরদারি করার জন্য ঘরে ছোট আলো জ্বালালাম। কিছুক্ষণ পরই শুনতে পেলাম আস্তে আস্তে পায়ের শব্দ। আমি চোখ ছোট করে চেয়ে দেখলাম মামা দরজার কাছে এসে দাঁড়ালেন। তিনি যেন ঘুমিয়ে থাকা আমার দিকে তাকিয়ে প্রার্থনা করছেন। একে কি ভয় বলা যায় নাকি শান্তি, আমি বুঝতে পারছিলাম না। পরের দিন সকালে আমি মনে মনে ভাবছিলাম কি ধরনের মানুষ এত গভীরভাবে আমার জন্য চিন্তা করতে পারেন। রাতের ঘটনার পরও আমি তার প্রতি কৌতূহল অনুভব করছিলাম। কেন তিনি এমন আচরণ করছেন? কেন রাতের অন্ধকারে দরজার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন? সব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। দুপুরে মামি অসুস্থ থাকায় আমাকে আরও দায়িত্ব নিতে হচ্ছিল। মামা আমাকে সাহায্য করছিলেন, কিন্তু তার আচরণে এক ধরনের রহস্যময়তা স্পষ্ট। তিনি বারবার আমার নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেন, রাতে কি কেউ তোমার ঘরে আসে? বা স্বপ্নে কি অদ্ভুত কিছু দেখো? এই প্রশ্নগুলো আমাকে আরও ভাবিয়ে তুলছিল। একদিন হঠাৎ লক্ষ্য করলাম মামা আমার জন্য ছোট ছোট তাবিজ তৈরি করছেন। আমি ভয়ে ও কৌতূহল মেশানো দৃষ্টিতে দেখছিলাম। তার এই কাজ বোঝাচ্ছিল তিনি আমাকে সুরক্ষিত রাখতে চান। কিন্তু আমি এখনও জানতাম না তিনি ঠিক কিভাবে আমাকে রক্ষা করার চেষ্টা করছেন। রাত বাড়তে থাকল। আমি আবারও ঘুম ভান করে বসে থাকলাম। কিছুক্ষণ পরই শুনলাম মামা আস্তে আস্তে আমার ঘরে ঢুকছেন। তিনি চুপচাপ বালিশের পাশে ছোট তাবিজ রাখলেন। তারপর দরজা ধীরে ধীরে বন্ধ করে বাইরে চলে গেলেন। আমি খুব কাছ থেকে সব দেখেছি, কিন্তু কোনো শব্দ বলতে পারিনি। পরদিন সকালে সেই ছোট তাবিজ দেখে আমার মন আরও অস্থির হয়ে উঠল। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি কারণে মামা এত কৌশল অবলম্বন করছেন। কিন্তু ধীরে ধীরে আমার ভেতরে কৌতূহল এবং বিশ্বাসের মিশ্র অনুভূতি জন্ম নিতে লাগল। দিন শেষ হতেই আমি ভাবছিলাম রহস্য আসলেই কোন দিকে যাচ্ছে। মামার আচরণ আসলেই ভয়ঙ্কর নাকি ভালোবাসাভিত্তিক সুরক্ষা? এই প্রশ্ন আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। সেই রাতের ঘটনা আমার মনে গভীর ছাপ ফেলেছিল। আমি ভেবেছিলাম মামা ফরিদ মিয়া আমার কাছে যে আচরণ দেখাচ্ছেন তার পেছনে হয়তো কোনো খারাপ উদ্দেশ্য রয়েছে। কিন্তু পরের দিন সকালে তার স্বাভাবিক হাসি আর স্নেহময় কথাবার্তা আমাকে আরও বিভ্রান্ত করছিল। দিনগুলো কেটে যাচ্ছিল। আমি প্রতিটি রাতে আরও সতর্ক হয়ে উঠছিলাম। মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরে আসছে। একাধিকবার দরজার পাশে হালকা ছায়া দেখেছি। আমার সন্দেহ শুধু বাড়ছিল আর ভয় ক্রমেই বেড়ে যাচ্ছিল। একদিন দুপুরে আমি অবাক হয়ে দেখি মামা ঘরে বসে অদ্ভুত সব নোট এবং চিহ্ন নিয়ে কাজ করছেন। তার হাতে ছোট তাবিজ, প্রার্থনার বই এবং কিছু লেখা কাগজ ছিল। তিনি দেখে বুঝলাম তিনি কোনো ধরনের সুরক্ষা প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তার উদ্দেশ্য কি তা আমি বুঝতে পারছিলাম না। সন্ধ্যার আগে মামি অসুস্থ বোধ করছিলেন, তাই মামা আমাকে জিজ্ঞেস করলেন, সেলিনা, তুই কি আজ রাতে একা থাকতে ভয় পাওবি? আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম তার প্রশ্নগুলো আমার নিরাপত্তার খোঁজখবর নেওয়ার জন্য।
তবে আমার মন এখনও দ্বিধায় ভরা ছিল। রাত বাড়তেই আমার সাহস জোগাড় হল। আমি ঠিক করলাম, আজ রাতে আর কেবল ভয় পাব না। আমি ঘুম ভান করে বিছানায় শুয়ে থাকলাম। কিছুক্ষণ পরই শুনতে পেলাম ধীরে ধীরে পায়ের শব্দ। আমি চোখ ছোট করে চেয়ে দেখলাম, মামা আস্তে আস্তে দরজার কাছে এসে দাঁড়ালেন। তিনি দরজার কাছে দাঁড়িয়ে কিছুটা সময় মৃদু গলায় প্রার্থনা করলেন। তারপর চুপচাপ বালিশের পাশে ছোট তাবিজ রেখে আবার চলে গেলেন। আমি লক্ষ্য করলাম তার প্রতিটি কাজ নির্ভুল এবং শান্তিপূর্ণ। ভয়ঙ্কর কিছু হয়নি, বরং একটি অদ্ভুত সুরক্ষা তৈরি হয়েছে। পরের দিন সকালে আমি ওই তাবিজটি নিয়ে যত্ন করে দেখলাম। এতে লেখা ছোট কিছু প্রার্থনা এবং প্রতিরক্ষা সংক্রান্ত চিহ্ন ছিল। বুঝতে পারলাম মামা রাতের অন্ধকারে আমাকে সুরক্ষা দিচ্ছিলেন। তবে সেই রহস্য এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি। দিন শেষে আমি ভাবছিলাম, সত্যিই কি আমরা সবসময় যাকে ভয় করি সে আমাদের জন্য ক্ষতিকর? হয়তো কখনো কখনো সন্দেহই আমাদের নিরাপত্তার পরিচয়। পরদিন সকাল থেকে শুরু হলো নতুন ধরনের কৌতূহল আর অস্থিরতার মিশ্র অনুভূতি। মামা ফরিদ মিয়া যেন আরও সচেতন হয়ে উঠেছেন। তিনি ঘরে বাইরে আমাকে নিয়ে প্রতিটি কাজেই নজর রাখছিলেন, যেন আমি কোনো ক্ষতি না পাই। প্রথমে আমি এটাকে অতিরিক্ত যত্ন মনে করছিলাম, কিন্তু পরবর্তী ঘটনার পর বুঝলাম এটি শুধু যত্ন নয়, এটি এক ধরনের নিরাপত্তার ব্যবস্থা। তিনি ঘরের কোনায় ছোট ছোট তাবিজ বসিয়েছেন, প্রতিটি দরজায় বিশেষ দিকনির্দেশনা অনুসারে লাইন টেনেছেন, যেন অদ্ভুত কোনো শক্তি প্রবেশ করতে না পারে। সেই দৃশ্য দেখেই আমি অবাক হয়ে গেলাম, কারণ এই কাজগুলো এত নিখুঁতভাবে, শান্তভাবে করছিলেন যে ভয় ও শ্রদ্ধা দুটোই অনুভূত হচ্ছিল। সন্ধ্যার দিকে আবার এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাগানে বসে আকাশের দিকে তাকাচ্ছিলাম, হঠাৎ দেখি মামা দূর থেকে আমার দিকে তাকিয়ে আছেন। তার দৃষ্টি এত গভীর ও মনোযোগী যে আমি কিছুতেই চোখ সরাতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম এটি কোনো খারাপ নজর নয়, বরং আমার সুরক্ষার জন্য। ভেতরে ভেতরে আমি মিশ্র অনুভূতি নিয়ে ভাবছিলাম, ভয় আর কৌতূহল, তবে বিশ্বাসও জন্ম নিচ্ছিল। রাতের অন্ধকারে আমি ঘুম ভান করলাম। খুব অল্প আলো দিয়ে ঘরটি আলোকিত ছিল, যাতে আমি সব কিছু দেখতে পারি। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম আস্তে আস্তে পায়ের শব্দ। চোখ ছোট করে দেখি মামা আস্তে আস্তে দরজার কাছে দাঁড়ালেন। তিনি এক মুহূর্ত দাঁড়িয়ে প্রার্থনা করলেন, তারপর মৃদু হাতে বালিশের পাশে তাবিজ রেখে বেরিয়ে গেলেন। আমি স্থির হয়ে বসেছিলাম, বুঝতে পারছিলাম এটি কোনো সাধারণ কাজ নয়, বরং আমার জন্য পরিকল্পিত সুরক্ষা। পরের দিন সকালে আমি তাবিজটি পরীক্ষা করলাম। এতে প্রার্থনা এবং ছোট চিহ্নগুলো দেখে মনে হলো এটি কেবল সুরক্ষার জন্য। আমি ধীরে ধীরে বুঝতে লাগলাম মামা এতদিন যা করছেন তা আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। রাতের সময় যে ভয় ও অদ্ভুত ঘটনা ঘটছিল তার পেছনে আসলে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। দিনের বাকি সময় আমি আরও বেশি সচেতন হয়ে উঠলাম। ঘরে বাইরে আমার দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে উঠল। মামা আমার কাছে আসে, কখনো অপ্রত্যাশিতভাবে হাসি দেন, আবার কখনো সাধারণ কথাবার্তার মধ্যে আমার জন্য উপদেশ দেন। প্রতিটি কাজেই তার উদ্দেশ্য স্পষ্ট, কিন্তু সেই রহস্য এখনও পুরোপুরি খুলে যায়নি। রাত বাড়তে থাকলে আবারও কিছুটা অদ্ভুত পরিবেশ তৈরি হল। আমি জানতাম রাতের সময়ে কোনো অদ্ভুত ঘটনা ঘটলে মামাই সেগুলো মোকাবিলা করবেন। তাই আমি স্থির হয়ে থাকলাম, ঘরে বসে দেখব তিনি কি করবেন। কিছুক্ষণ পরেই মামা দরজার কাছে আসলেন, প্রার্থনা করলেন, তারপর বালিশের পাশে ছোট তাবিজ রাখলেন। এই দৃশ্য বারবার দেখেও আমি বিস্ময় বোধ করছিলাম। দিন শেষে ভাবলাম, সত্যিই কি আমরা সবসময় যাকে ভয় করি তার ভেতরে ভালো উদ্দেশ্য থাকতে পারে? মামা ফরিদ মিয়া এতদিন যা করছেন তা আমার জন্যই। পরদিন সকাল থেকে ঘরের মধ্যে অদ্ভুত এক স্নিগ্ধতা বিরাজ করছিল। যেভাবে মামা ফরিদ মিয়া আমাকে দেখছিলেন তা আগের মতো ভয়ঙ্কর নয়, বরং মনে হচ্ছিল তিনি আমার জন্য গভীরভাবে চিন্তা করছেন, যেন কোনো বিপদ আমার কাছে আসতে না পারে। তবে রহস্যের ধোঁয়ায় আমি এখনও সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারিনি। আমি মনে মনে ভাবছিলাম, কি এমন ঘটছে যা আমি বুঝছি না। দিনের বাকি সময় আমি লক্ষ্য করলাম মামা বাড়ির আশেপাশের প্রতিটি স্থান পরীক্ষা করছেন। তিনি বারবার জানালা, দরজা আর বাগানের দিকে তাকাচ্ছিলেন। প্রতিটি কোণ যেন তার নজরদারির মধ্যে। আমি বুঝতে পারছিলাম এটি কোনো সাধারণ পর্যবেক্ষণ নয়। তিনি কিছু খুঁজছেন, তবে কি? আমি নিজেও খুঁজে দেখতে চাইলাম। সন্ধ্যার দিকে মামি অসুস্থ থাকায় আমি মামার কাছ থেকে ঘরে বাইরে সাহায্য নিতে লাগলাম। তিনি শুধু নির্দেশ দিচ্ছেন না, বরং প্রতিটি কাজেই আমাকে নিরাপদ রাখার চেষ্টা করছেন। বারবার জিজ্ঞেস করলেন, রাতে কি তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারছ?
এই প্রশ্নগুলো শুনে আমার হৃদয়ে মিশ্র অনুভূতি জন্ম নিল। ভয় আর কৌতূহল এখনও বিদ্যমান, কিন্তু বিশ্বাসও ধীরে ধীরে গড়ে উঠছে। রাত বাড়তে থাকলে আমি নিজের সাহস জোগাড় করলাম। আমি বিছানায় শুয়ে ঘুম ভান করলাম। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম আস্তে আস্তে পায়ের শব্দ। চোখ ছোট করে দেখি মামা দরজার কাছে আসছেন। তিনি মৃদু গলায় প্রার্থনা করছেন। তারপর বালিশের পাশে ছোট তাবিজ রাখলেন, যেন আমাকে অদৃশ্য কোনো বিপদ থেকে রক্ষা করছেন। আমি স্থির হয়ে বসে থেকে সব কিছু পর্যবেক্ষণ করলাম। পরের দিন সকালে সেই তাবিজটি পরীক্ষা করলাম। এতে লেখা ছোট প্রার্থনা আর কিছু চিহ্ন আমাকে আশ্চর্য করে দিল। বুঝতে পারলাম মামা রাতের অন্ধকারে আমাকে রক্ষা করার জন্য পরিকল্পিতভাবে কাজ করছেন। তার এই রহস্যময় আচরণ আসলে সুরক্ষার নিদর্শন। প্রতিটি পদক্ষেপে তিনি আমাকে রক্ষা করতে চাইছেন, তবে আমি এতদিন তা ভুল বুঝেছি। দিনের বাকি সময়ে আমি আরও সচেতন হয়ে উঠলাম। ঘরে বসে, বাগানে ঘুরে, সর্বত্র আমি খেয়াল রাখছি। মাঝে মাঝে দরজার পাশে হালকা ছায়া দেখলে প্রথমে ভয় লাগত, কিন্তু এখন বুঝতে পারছি সব কিছুই মামার নিরাপত্তা ব্যবস্থা। তার আচরণ এখনও রহস্যময়, তবে এখন ভয় কমে কৌতূহল আর বিশ্বাস বেশি। রাতের সময় আবারও একই ঘটনা ঘটল। মামা আস্তে আস্তে দরজার কাছে এসে প্রার্থনা করলেন, তারপর বালিশের পাশে ছোট তাবিজ রাখলেন। আমি জানি এটি শুধুই আমার সুরক্ষার জন্য, কিন্তু রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। আমি ভাবছিলাম এই সব কিছুর পিছনে আসল উদ্দেশ্য কী, এবং কেন তিনি এতটা নিখুঁতভাবে এটি করছেন। দিন শেষে আমি ভেবেছি, সত্যিই কি আমরা যাকে ভয় করি তিনি আমাদের রক্ষা করতে পারেন? মামার আচরণ আসলে আমাকে বিপদ থেকে বাঁচানোর পরের দিন সকাল থেকেই আমি গভীরভাবে ভাবতে লাগলাম। মামা ফরিদ মিয়ার আচরণ আমাকে ক্রমেই বিভ্রান্ত করছে। রাতের ঘটনা, ছোট তাবিজ, দরজার সামনে তার প্রার্থনা, সবকিছুই রহস্যময় এবং এক ধরনের অদ্ভুত শক্তি অনুভব করাচ্ছে। তবে ধীরে ধীরে আমি বুঝতে লাগলাম তার প্রত্যেকটি পদক্ষেপ কেবল আমার সুরক্ষার জন্য। আমার মনে ভয়ের সঙ্গে কৌতূহল ও বিশ্বাস মিশে গেছে। সকাল বিকেলে মামি অসুস্থ থাকার কারণে আমাকে আরও দায়িত্ব নিতে হচ্ছিল। আমি চেষ্টা করছিলাম মামার উদ্দেশ্য বোঝার, কিন্তু তিনি সবকিছু নিখুঁতভাবে করছেন। কখনো আমি তাকে কাজ করতে দেখি, কখনো শুধু বাগানের চারপাশ মনিটর করতে। প্রতিটি দৃশ্যে বোঝা যাচ্ছিল এটি কোনো সাধারণ নজরদারি নয়, এটি আমার সুরক্ষার জন্য পরিকল্পিত। দুপুরের দিকে আমি দেখলাম মামা বাড়ির প্রতিটি কোণায় ছোট ছোট প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছেন। জানালা, দরজা এবং বাগানের প্রতিটি অংশে তিনি বিশেষ চিহ্ন বা লাইন টেনেছেন। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম তার প্রতিটি কাজই আমার জন্য। এমনকি রাতের অন্ধকারেও যেন অদৃশ্য কোনো বিপদ প্রবেশ করতে না পারে, সেই চিন্তা থেকেই তিনি এসব করছেন। সন্ধ্যার পর আবারও একটি অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাগানে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখি মামা দূরে থেকে আমার দিকে তাকিয়ে আছেন। তার দৃষ্টি এত গভীর যে আমি স্থির হয়ে বসে রইলাম। ভেতরে ভেতরে এক মিশ্র অনুভূতি, ভয়, কৌতূহল এবং ধীরে ধীরে বিশ্বাস জন্ম নিতে লাগল। রাত বাড়তেই আমি বিছানায় শুয়ে ঘুম ভান করলাম। কিছুক্ষণ পরই শুনতে পেলাম আস্তে আস্তে পায়ের শব্দ। চোখ ছোট করে দেখি মামা আস্তে আস্তে দরজার কাছে এসে দাঁড়ালেন। তিনি মৃদু গলায় প্রার্থনা করলেন এবং বালিশের পাশে ছোট তাবিজ রাখলেন। তার এই নিখুঁত কাজ দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে আমি তাবিজটি পরীক্ষা করলাম। এতে লেখা প্রার্থনা এবং ছোট চিহ্নগুলো আমাকে নতুন করে ভাবাতে লাগল। বুঝতে পারলাম সব কিছুই আমার সুরক্ষার জন্য। মামার রহস্যময় আচরণ আসলে ভয় বা বিপদের নয়, বরং ভালোর জন্য। ধীরে ধীরে আমার ভয়ের জায়গায় বিশ্বাস জন্ম নিতে লাগল। দিনের বাকি সময়ে আমি আরও সতর্ক হয়ে উঠলাম। ঘরে বাইরে ঘুরে দেখছিলাম, দরজার পাশে হালকা ছায়া বা অদ্ভুত শব্দ কিছুই আমাকে ভয় দিতে পারছে না। বুঝতে পারছিলাম সবকিছুই মামার সুরক্ষার পরিকল্পনার অংশ। তার নিখুঁত আচরণে ধীরে ধীরে ভয়ের পরিবর্তে বিশ্বাস ও কৌতূহল বেড়ে গেছে। দিন শেষে আমি ভেবে দেখলাম কিভাবে আমরা প্রথমে কারো অদ্ভুত আচরণকে খারাপ ভাবি, অথচ শেষ পর্যন্ত তার মূল উদ্দেশ্য ভালোর জন্য হতে পারে। শেষ পর্যন্ত সেই রহস্যময় রাতটি এসে গেল। আমি জানতাম আজ রাতে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। মামা ফরিদ মিয়া আবারও ঘরে আসবেন, এবং এইবার আমি ভয় নয়, কৌতূহল আর বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করছিলাম। আমার ভেতরে অদ্ভুত উত্তেজনা কাজ করছিল, কিভাবে এতদিন ধরে তার আচরণের পেছনের সত্য আমি বুঝিনি। রাত বাড়তেই আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম, যেন ঘুমে ভান করি। তবে মন জানত আজ রাতে সত্য উদ্ঘাটিত হবে। কিছুক্ষণ পরই শুনতে পেলাম আস্তে আস্তে পায়ের শব্দ।
চোখ ধীরে ধীরে খুলে দেখি মামা দরজার কাছে এসে দাঁড়ালেন। তিনি কিছুক্ষণের জন্য স্থির থাকলেন, তারপর মৃদু কণ্ঠে প্রার্থনা করলেন। আমি বুঝতে পারছিলাম এটি কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর আচরণ নয়, এটি নিখুঁতভাবে পরিকল্পিত সুরক্ষা। তারপর তিনি বালিশের পাশে ছোট তাবিজ রেখে ধীরে ধীরে বললেন, সেলিনা, গত কয়েকদিন আমি যা করেছি সবই তোর নিরাপত্তার জন্য। কখনো কখনো আমরা যাদের আচরণ বুঝি না, তারা আমাদের রক্ষা করতে সবচেয়ে বেশি চেষ্টা করে। আমি হঠাৎ করে বুঝতে পারলাম এতদিনের ভয়, সন্দেহ আর বিভ্রান্তি সব মিথ্যা ছিল। মামা আসলে আমাকে অশুভ শক্তি বা কোনো বিপদ থেকে রক্ষা করছিলেন। পরদিন সকালে আমি মামার কাছে বসে সমস্ত ঘটনা জানার চেষ্টা করলাম। তিনি বিস্তারিত বললেন, গত কয়েক মাসে বাড়ির আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল, যেগুলো আমাদের চোখে দেখা যায়নি। তিনি একজন অভিজ্ঞ মানুষ হিসেবে বুঝতে পেরেছিলেন এসব ঘটনা আমাকে প্রভাবিত করতে পারে। তাই রাতে তিনি প্রার্থনা করতেন, তাবিজ রাখতেন এবং সবসময় আমার নিরাপত্তার জন্য প্রস্তুতি নিতেন। আমি এতদিন যাকে ভয়ঙ্কর মনে করেছিলাম তাকেই আসলে আমার রক্ষাকবচ হিসেবে চিন্তা করতে শিখলাম। তার সেই রহস্যময় আচরণ, যা আমি খারাপ বুঝেছিলাম, তা আসলে ভালোবাসা আর সুরক্ষার পরিচয়। তিনি নিখুঁতভাবে নিশ্চিত করেছেন আমার স্বাভাবিক জীবন কোনো বিপদে পড়বে না। দিনগুলো কাটতে কাটতে আমি বুঝতে পারলাম মানুষকে অকারণে সন্দেহ করা কতটা বিপজ্জনক। আমাদের চোখে যে অদ্ভুত আচরণ, ভয় বা খারাপ মনে হয়, তার পেছনে ভালো উদ্দেশ্যও থাকতে পারে। মামা আমার জীবনের সেই উদাহরণ হয়ে থাকলেন, যিনি প্রথমে রহস্যময়, পরে নিশ্চিন্ত এবং শেষ পর্যন্ত রক্ষাকর্তা। বন্ধুরা, আমার জীবনের এই ঘটনা আমাকে শিখিয়েছে ভয় আর সন্দেহ কখনোই শেষ কথা নয়। সত্য জানার আগে আমাদের অনুমান করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আর যারা আমাদের জন্য চিন্তা করে তাদের ভালোর উদ্দেশ্য বুঝতে সচেষ্ট হওয়া উচিত। বন্ধুরা, প্রথমে মামার আচরণে ভয় পেলাম, সন্দেহ করলাম, কিন্তু শেষে রহস্য উন্মোচিত হয়ে বোঝা গেল সবই ভালোবাসা আর সুরক্ষার জন্য। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, প্রাথমিক ধারণা বা অদ্ভুত আচরণকে দেখে কাউকে খারাপ বা বিপজ্জনক মনে করা সবসময় সঠিক নয়। আমাদের প্রায়ই ভয়, সন্দেহ বা ভুল অনুমান সত্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। কখনো কখনো যারা আমাদের জন্য সবচেয়ে ভালো চেষ্টা করে, তাদের উদ্দেশ্য আড়ালে থাকে এবং আমরা তা সহজে বুঝতে পারি না। সতর্ক থাকা মানে ভয় পাওয়া নয়, বরং সচেতনতা আমাদের নিরাপদ রাখে। প্রকৃত ভালোবাসা এবং রক্ষা কখনো কখনো প্রকাশ্য হয় না, তবুও তা আমাদের জীবনের জন্য অমূল্য হয়ে ওঠে। তাই মানুষকে অকারণে বিচার না করে ধৈর্য, কৌতূহল এবং বোঝার চেষ্টা করা উচিত, কারণ সত্যিই কখনো কখনো যাকে আমরা ভয়ঙ্কর মনে করি, তিনিই আমাদের জন্য সবচেয়ে বড় রক্ষাকবচ হয়ে দাঁড়ান। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। পুরো গল্পটা শোনার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।